কিন্তু এখান থেকে বাংলা থেকে বিজেপির যে সাংসদরা এতদিন ছিলেন 18 জন, তারা কি বাংলার জন্য কিছু আনতে পেরেছেন? কেন্দ্রে তো তাদেরই সরকার ছিল, পারেননি। কেন পারেননি জানেন? কারণ গুজরাট থেকেও মোদিজির এমপি আছে, বিহার থেকেও আছে, বাংলা থেকেও আছে। যখন বাংলার কোনো এমপি দাঁড়িয়ে বাংলার জন্য কিছু চায়, আর তার পাশে দাঁড়িয়ে যখন গুজরাটের এমপি দাঁড়িয়ে গুজরাটের জন্য কিছু চায়, মোদিজি কিন্তু বাংলার নামটা কেটে দিয়ে সবসময় গুজরাটের জন্যই টাকাটা দেন, কারণ ওটাও নিজের রাজ্য। বাংলার জন্য এই কারণে বিজেপি করে না, কারণ বিজেপি বাঙালি জাতিকেই সহ্য করতে পারে না, সে বাঙালি হিন্দু হোক বা বাঙালি মুসলমান হোক। এই কারণে এনআরসি করে আসামে বাঙালিদের তাড়িয়েছে। এখানে যে সিএ করেছে না কদিন আগে, এই সিএ এর মূল কারণ হচ্ছে এরপরে এনআরসি আসছে। আর এবার আমরা যদি যাই, আমরা কিন্তু ছিনিয়ে প্রকল্প কেন্দ্র থেকে নিয়ে আসতে পারবো। আমাদের পক্ষের সরকার হোক বা বিপক্ষের সরকার হোক, এই ক্ষমতাটা আমাদের আছে। আমার বয়স মাত্র 28 বছর। দল একটা 28 বছরের তরুণকে প্রার্থী করেছে আপনাদের কেন্দ্রে। আমি শুনতে পাচ্ছি আমার উল্টো দিকে যিনি বিজেপির প্রার্থী হবেন তার বয়স নাকি 62 বছর, মানে আমাকে আমার দাদুর সাথে লড়তে হবে। এখন বিষয়টা হচ্ছে যে আমি তো দৌড়বো, আমি 28 বছরের একটা ছেলে, আমি আগামী জেতার পরও 5টা বছর, শুধু তো ভোটের আগে এলাম হলো না, 5টা বছর তো কাজ করতে হবে আপনাদের পাশে দাঁড়িয়ে। সেই আপনাদের আমি জিজ্ঞাসা করছি, 62 বছরের আমার দাদু বেশি জোরে ঘুরতে পারবে না, একটা 28 বছরের ছেলে আমি বেশি জোরে দৌড়তে পারবো? এটা আপনারা বিচার করে নেবেন। 2 নম্বর কথা আমি যেটা বলতে চাইছি, যে দাদুর কথা বললাম, তিনি আগে বিচারপতি ছিলেন, এখন বিচারপতির কাজ ছেড়ে দিয়ে হঠাৎ করে বিজেপিতে যোগ দিয়েছেন। তো যে মানুষ বিচারপতি ছিলেন হঠাৎ করে বিজেপিতে এসেছেন, তিনি কিন্তু বিজেপি করছেন এখনো 10 দিনও হয়নি। ধরুন তাকে ভুলেও কেউ ভোট দিয়ে দিল, তিনি জিতে গেলেন, এমপি হয়ে গেলেন, তারপরে কি হবে জানেন? হঠাৎ করে 3 মাস 4 মাস থাকার পর বলবেন আমার রাজনীতি ভালো লাগছে না, আমি এবার গান গাইবো, নাটক করবো, বলে রাজনীতির মঞ্চটাও ছেড়ে দেবেন। তখন আপনারা কপাল চাপড়াবেন, এমপি বানিয়ে ছেড়ে দিয়েছেন আর 4.5 বছর দেখা পাবেন না। কিন্তু আমি তৃণমূল কংগ্রেস করি, রাজনীতিতে আছি, 5টা বছর আমাকে পাবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে সন্তানের মতো ভালোবাসেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমায় ভাইয়ের মতো ভালোবাসেন। কেন এই কথাটা বলছি? আমি যদি দিদিকে গিয়ে বলি, দিদি আমার নন্দীগ্রামের এই এলাকার মানুষের জন্য এই কাজটা দরকার, বা আমার তমলুক লোকসভা কেন্দ্রের মানুষের জন্য এই কাজটা দরকার, তোমায় দিতে হবে, আর 5টা মানুষের চাইতে আমার ক্ষমতা অনেক বেশি, আমি তাদের থেকে কাজটা হাসিল করে আনবো আপনাদের জন্য। কারণ দিদি আর দাদা আমাকে এতটাই স্নেহ করেন, ভালোবাসেন, তাই তারা আমার পাশে থাকবেন। আর যদি এখান থেকে অন্য কোনো দল ভোট পায়, তারা কি করবে? দিল্লিতে গিয়ে চুপচাপ বসে থাকবে। যদি দিল্লিতে বিরোধী সরকার আসে তাহলে তো বাদ দিন, আমাদের সোনায় সোহাগা আমরা যদি জিততে পারি, তাহলে কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ভূমিকা থাকবে। ধরুন হলো না, ধরুন বাই চান্স কেন্দ্রে অন্য কোনো সরকার এলো, ধরুন বিজেপিরই এলো, কিন্তু এখান থেকে বাংলা থেকে বিজেপির যে সাংসদরা এতদিন ছিলেন 18 জন, তারা কি বাংলার জন্য কিছু আনতে পেরেছেন? কেন্দ্রে তো তাদেরই সরকার ছিল, পারেননি। কেন পারেননি জানেন? কারণ গুজরাট থেকেও মোদিজির এমপি আছে, বিহার থেকেও আছে, বাংলা থেকেও আছে। যখন বাংলার কোনো এমপি দাঁড়িয়ে বাংলার জন্য কিছু চায়, আর তার পাশে দাঁড়িয়ে যখন গুজরাটের এমপি দাঁড়িয়ে গুজরাটের জন্য কিছু চায়, মোদিজি কিন্তু বাংলার নামটা কেটে দিয়ে সবসময় গুজরাটের জন্যই টাকাটা দেন, কারণ ওটাও নিজের রাজ্য। বাংলার জন্য এই কারণে বিজেপি করে না, কারণ বিজেপি বাঙালি জাতিকেই সহ্য করতে পারে না, সে বাঙালি হিন্দু হোক বা বাঙালি মুসলমান হোক। এই কারণে এনআরসি করে আসামে বাঙালিদের তাড়িয়েছে। এখানে যে সিএ করেছে না কদিন আগে, এই সিএ এর মূল কারণ হচ্ছে এরপরে এনআরসি আসছে। আর এবার আমরা যদি যাই, আমরা কিন্তু ছিনিয়ে প্রকল্প কেন্দ্র থেকে নিয়ে আসতে পারবো। আমাদের পক্ষের সরকার হোক বা বিপক্ষের সরকার হোক, এই ক্ষমতাটা আমাদের আছে। আর একটা জিনিস দেখুন, এ রাজ্য থেকে তৃণমূলের যখন 34টা সিট ছিল, তখন গ্যাসের দাম 500 টাকাই ছিল। এ রাজ্য থেকে তৃণমূলের সিট যখন 34 ছিল, কেরোসিন তেল 17 টাকা লিটার পাওয়া যেত। আজকে যখন তৃণমূলের আসন কমে গেছে, বিজেপির আসন বেড়ে গেছে, 450 টাকার গ্যাসটা আজ 1000 টাকা হয়ে গেছে, 17 টাকার কেরোসিন তেলটা আজকে 100 টাকা হয়ে গেছে। সর্ষের তেল, চিনি, ডাল থেকে শুরু করে এমন কোনো বস্তু নেই যার দাম বাড়েনি কয়েক বছরে, নরেন্দ্র মোদীর দৌলতে। যদি তৃণমূলের আসন বাড়ে, দিল্লিতে গিয়ে আমরা চিৎকার চেঁচামেচি আন্দোলন করে, আমাদের সরকার থাক বা অন্য কোনো সরকার থাক, আমরা এই দামগুলো আবার কমাতে সক্ষম হব। আর সবচেয়ে বড় কথা কি, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পার্টির সবচেয়ে বড় মুখ এবং আমাদের গর্ব। কেন এই গর্বের কথা বলি? 21-এর বিধানসভা ভোটের আগে দিদি বলেছিলেন, আমি যদি জিতি তাহলে আমি সব জেনারেল মায়েদের 500 টাকা করে লক্ষ্মীর ভান্ডার আর SC ST মায়েদের 1000 টাকা করে লক্ষ্মীর ভান্ডারে দেবো। দিদি কিন্তু নন্দীগ্রামে জিততে পারেননি, ওই গদ্দার অধিকারী সে চিটিংবাজি করে লাইট নিভিয়ে দিদিকে হারিয়ে দিয়েছে। কিন্তু দিদির মায়ের মন, সে কি আর সন্তান তাকে ভুল বুঝতে পারে? মা কি সন্তানের থেকে কখনো রাগ করে থাকতে পারে? নন্দীগ্রামের মায়েদের জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, লক্ষ্মীর ভান্ডার করেছে। আর আরো বড় আনন্দের কথা কি, যে দিদি বলেছিল জেনারেল মায়েদের 500 টাকা করে দেবো, ভোট দাও, ভোট দেওয়ার পর তো সেটা দিলই, উল্টে কয়েকদিন আগে ঘোষণা করলো সেই 500টা বেড়ে এবার 1000 টাকা হয়ে গেল, যেটা এপ্রিল মাস থেকে আপনারা পাবেন। জেনারেল মায়েরা 1000 আর SC ST মায়েরা পাবেন 1200 টাকা। এটা হচ্ছেন মমতা ব্যানার্জি। ফ্রি রেশন বলেছিলেন আমি যতদিন ক্ষমতায় থাকবো বন্ধ হবে না, বন্ধ হয়নি। দিদি বলেছেন বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা, আমরা CPM এর সময় যখন স্কুলে পড়তাম খিচুড়ি দিয়ে বাড়ি পাঠিয়ে দিত।
আর এখন সিপিএম এর সময় ছেড়ে দিয়ে মমতা ব্যানার্জির জামানায় যে বাচ্চারা আমাদের স্কুলে পড়ে, স্কুলে মিড ডে মিলে সপ্তাহে একদিন তারা মাংস পায়, তারা ডিম পায়, যেটা আমরা সিপিএম এর সময় কল্পনা করতে পারতাম না। দিদি এটা কেন দেয় জানেন? কারণ ছোটবেলায় দিদিরা পুষ্টিকর খাবার খায়নি। দিদি যখন ছোট ছিল, কম বয়সে তার বাবা মরে গেছিল। অনেক পরিশ্রম করে 45 টাকা বেতন পেতেন এক জায়গা থেকে। ওই 45 টাকা বেতন সংসারে দিয়ে, তখনকার দিনে 45 টাকার অনেক দাম, আপনারা যারা বয়স্করা আছেন আরো জানবেন। সেই টাকা দিয়ে সংসার চালাতেন, ভাই বোনেদের ভালো মন্দ খাওয়াতে পারতেন না। আজকে তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সিদ্ধান্ত নিয়েছেন, আমার মতো প্রচুর অসহায় বালক বালিকায় বাংলার মাটিতে আছে, আমি ছোটবেলায় যে অপুষ্টির শিকার হয়েছি, আমি বাংলার আর কোনো সন্তানকে সেই অপুষ্টির শিকার হতে দেবো না। তাই তারপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় স্কিম চালু করেছেন। শুধু তাই নয়, স্বাস্থ্যসাথীর কার্ড, এই যে মায়েদের নামে, মহিলাদের নামে, কেন মহিলাদের নামে স্বাস্থ্যসাথীর কার্ড হলো? বাড়ির পুরুষদের নামে তো হতে পারতো। কেন হলো জানেন? কারণ দিদি বিচার করে দেখলেন, মহিলাদের নামে যদি স্বাস্থ্যসাথীর কার্ড দেওয়া হয়, তাহলে ওই কাকিমার নামে যেমন তার শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি ওই কার্ডে ট্রিটমেন্ট করতে পারবে, তেমন তার বাপের বাড়িতে তার বাবা মাও ওই মেয়ের নামের কার্ডে ট্রিটমেন্ট করতে পারবে। কারণ অনেক বাবা মাই তো আছে যার ধরুন এক মেয়ে বিয়ে হয়ে চলে গেল, তারপরে তাকে দেখার কেউ নেই, তো সেই মা বাবার ট্রিটমেন্ট কি করে হবে? তাই বাড়ির বউয়ের নামে দিদি স্বাস্থ্যসাথীর কার্ড চালু করলো, যেন তার শ্বশুর শাশুড়িও সেই কার্ডের সুবিধা পায়, তার বাপের বাড়িতে তার মা বাবাও সেই কার্ডের সুবিধা পায়। এত কে ভেবেছে বলুন তো? দিল্লিতে মোদিজি আছে, মানুষের জন্য কিছু করা তো দূরের কথা, উল্টে লাইনে দাঁড় করিয়ে মেরে দিয়েছে। কিভাবে মেরে দিল? হঠাৎ একদিন মোদিজি এলো, মেরে প্যারে ভাইও বহেনো 500 আর 1000 के নোট বাঁধ, 500 আর 1000 নোট বাতিল করে দিল। মনে আছে আপনাদের? লাইনে দাঁড়ালেন, ব্যাংকে গেলেন, কেউ ভাতের ফ্যান ঢালতে দিয়ে মায়েরা গেলেন, কেউ বাচ্চাকে স্কুল কামাই করিয়ে গেলেন, দাদারা কেউ কাজ ফেলে ব্যাংকে লাইন দিলেন। কষ্ট করে নোটবন্দিতে 3-4 মাসে কি কষ্ট গেল সবার। 2000-এর নতুন নোট এলো, খুব ভালো কথা। আবার কিছুদিন আপনারা শান্তিতে ছিলেন, মোদিজি ভাবলো মানুষগুলো বহুদিন শান্তিতে আছে, আবার একটু লাইনে দাঁড় করাতে হবে। কি করলো? আবার একদিন এলো, আমার প্রিয় ভাইও বোনেরা, আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করতে হবে, লাইনে দাঁড়াও। আবার আপনারা লাইনে দাঁড়ালেন, আধারের সাথে প্যান কার্ড লিঙ্ক। যারা করতে পারলেন না তাদের আবার 1000 টাকা করে ফাইন কাটলো। মনে আছে আপনাদের? আধারের সাথে প্যান লিঙ্ক হলো, আবার দৌড়াদৌড়ি ছোটাছুটি লাইনে দাঁড়ালেন, আবার একটু শান্তিতে বসলেন। আবার কয়েকদিন আগে এলো, বললো আধার কার্ডের সাথে প্যান কার্ডটা তো লিঙ্ক করেছেন, এবার একটু গ্যাসটাও লিঙ্ক করে নিন। আবার লাইনে দাঁড়ানো। মনে আছে? গ্যাসের কানেকশন লিঙ্ক আধার কার্ডের সাথে, আবার লিঙ্ক করানোর জন্য ছোটাছুটি করালো। আবার কয়েকদিন আগে কি বললো? যে এনআরসি হবে, দাদুর বার্থ সার্টিফিকেট নিয়ে এসো, নাহলে তোমাকে দেশ থেকে তাড়িয়ে বাংলাদেশে পাঠিয়ে দেবো। আবার মানুষ ছোটাছুটি শুরু করলো। কয়েকদিন আগে আবার এসে কি বললো? বলে 2000-এর নোটটা চালু করেছিলাম তো, ওটাও বাতিল। আবার লাইনে দাঁড়িয়ে যাদের বাড়িতে আছে ওটা পাল্টে নাও। আমরা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোদিজি আমাদের মেরে দিল, আর নিজে প্লেনে করে কাল আমেরিকা, পরশু রাশিয়া, গোটা পৃথিবী ঘুরে বেড়ালো। মোদিজি পৃথিবী ঘুরলো, আমি আপনি লাইনে দাঁড়ালাম। এটাই তো কেন্দ্রীয় সরকারের 9 বছরের সরকারের কাজ। এর বাইরে গিয়ে আমি আপনি আর কি পেলাম বলতে পারেন? সেই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে ভোট দিন মায়েরা দাদারা। বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমার আরো দুটো প্রোগ্রাম আছে। একটা প্রোগ্রাম এখান থেকে প্রায় 2 ঘন্টা দূরে, আপনারা আশীর্বাদ করবেন। আমি আপনাদের সন্তানের বয়সী, প্রত্যেকে আপনারা যারা আছেন তাদের থেকে ছোট, কারোর ভাই, কারোর সন্তানের মতো। আমি আপনাদের এইটুকু কথা দিতে পারি, শুধুমাত্র ভোটের আগে দেখা পাবেন আর ভোটের পরে পালিয়ে গেলাম দেখা পাবেন না, এই ছেলে কিন্তু আমি নই। আমাকে যত দেখা ভোটের আগে পাচ্ছেন তার দ্বিগুণ দেখা ভোটের পরে পাবেন, এটুকু আমি নিশ্চিত করে আপনাদেরকে বলে দিয়ে যেতে পারি। তাই আপনারা আশীর্বাদ করবেন। আরেকটা কথা, 100 দিনের কাজ যারা করেছিলেন, মোদিজি টাকাটা হজম করে দিয়েছে, আপনার টাকাটা মেরে দিয়েছে। ওই টাকা দিল না কাজ করিয়ে নিয়ে। কিরকম লোক চিন্তা করুন। আমি আমার বাড়িতে যদি আমার ধরুন যে বাসন মাজার কাকিমা আসেন, তিনি সারা মাস আমার মাকে সাহায্য করলেন বাসন মেজে, তারপরে 1 মাস কাজ করিয়ে আমি তাকে বলতে পারবো কাকিমা তোমায় পয়সা দেবো না? মোদিজি সবাইকে দিয়ে কাজ করালো 100 দিনের কাজে, তারপরে বলছে টাকা দেবো না। দিদি আন্দোলন করলো, অভিষেক ব্যানার্জি দিল্লি গেল, তারপরেও টাকা ছাড়ার নাম নেই। শেষে কি হলো জানেন? যে টাকাটা মোদির দেওয়ার কথা, ওই টাকাটা দিদিকে ঘট ভেঙে প্রায়, আপনারা মায়েরা যেমন ঘরে কিছু দরকার হলে বাড়ির ঘরটা বা লক্ষ্মীর ভাড়টা ভেঙে সেখান থেকে টাকা বার করেন, দিদিকে সেভাবে সেই টাকাটা বার করে 100 দিনের কাজের সবার টাকা মিটিয়ে দিতে হলো, যে টাকাটা কয়েকদিন আগেই আপনাদের প্রত্যেকের কাছে ঢুকেছে। এটা হচ্ছে দিদি আর মোদির তফাৎ। সেই জায়গা থেকে আপনারা আশীর্বাদ করবেন, এই কামনা আপনাদের কাছে করি। কি আপনাদের থেকে আশীর্বাদ পাচ্ছি তো? পাচ্ছি তো? মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করে তমলুক লোকসভা কেন্দ্রে আপনাদের এই আসনে পাঠিয়েছেন। আমি এর আগেও একটা জায়গাতে বলেছিলাম, এখানেও বলছি, যে তমলুক লোকসভা আমরা জিতছি, কিন্তু এই জেতার মধ্যিখানে আমাদের কিন্তু শুধু জিতলে হবে না, আমাদের এই জিতের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা তখনই এই তমলুক আসনটা তুলে দিয়ে তৃপ্তি লাভ করব, যখন তমলুক লোকসভার অধীনে নন্দীগ্রাম থেকে আমরা লিড দেওয়াতে পারবো আমাদের পার্টিকে। কারণ এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এসে দাঁড়িয়েছিলেন এবং তাকে চিটিংবাজি করে হারিয়ে দিয়েছিল শুভেন্দু অধিকারী। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের কিন্তু এই প্রতিজ্ঞাটা নিতে হবে যে আমরা নন্দীগ্রাম থেকে সকলে মিলে তৃণমূল কংগ্রেস প্রার্থী তাকে বিপুল ভোটে জয়যুক্ত করবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই আসনটা তুলে দেবো।